আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি আল্লাহর রহমতে বাড়ির সকলকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমি আবারও তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। তো আমার ছাত্রছাত্রীরা, আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমার যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে বিষয়ে গত ক্লাসের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পত্রের আমি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের ক্লাস নেব প্রথম পত্রর দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণসমূহ। এর ভিতরে উৎপাদনের উপকরণের মূল যে উপাদান ভূমি নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় দেখো যে শ্রম, লেবার। আজকের পাঠ যে শ্রমের ধারণা, শ্রমের সংজ্ঞা, শ্রমের বৈশিষ্ট্য, গুরুত্ব, এই কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, আল্লাহর রহমতে যতটুকু হয়। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে এর আগের যে ক্লাসে আলোচনা করছি যে উৎপাদনের উপকরণ হলো চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা ভূমি নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের যে বিষয়টা হলো শ্রম, লেবার। প্রথমে আমরা শ্রমের ধারণা পাব যে শ্রমটা কি। কৃষকরা যে সরাসরি মাঠে কাজ করে, একজন সফল কৃষকের মাঠে কাজ করে, স্বশরীরে নিজে কাজ করে, সার, বিষ, কীটনাশক নিজে প্রয়োগ করে ভালো ফসল ফলায়, এবং যার কারণে তাকে সবাই, প্রায় প্রতিটা জেলার মানুষ তাকে সবাই চিনেছে, কারণ তার উৎপাদন এবং তার মেধা, তার শ্রম অনেক ভালো, এবং ভালো ফসল তৈরি করে সে বিভিন্ন দেশে সাপ্লাই দিতে পারে। এটা হলো আমাদের শারীরিক শ্রম। একজন ইঞ্জিনিয়ার, জনাব সাহেব একজন ইঞ্জিনিয়ার, তিনি তার মেধা কর্মদক্ষতা খাটিয়ে তার প্রতিষ্ঠানে উন্নয়ন করার চেষ্টা করছে। এটা দুই রকম, একটা হলো শারীরিক, একটা মানসিক শ্রম। দুই ধরনের পেশা। একজন কৃষক সরাসরি সে শ্রম দিচ্ছে স্বশরীরে, আর একজন ইঞ্জিনিয়ার তার মেধাকে খাটাচ্ছে তার প্রতিষ্ঠান উন্নয়নের জন্য। তো আমরা কিছুটা ধারণা পেলাম যে শ্রম শারীরিক এবং মানসিক দুইটা বিষয় নিয়ে, যে যার ভিতরে অর্থ উপার্জন করা, মূল টার্গেট হলো অর্থ উপার্জন করা, আর্নিং করা, এটাই শ্রম বলা হয়। দেখো, শ্রমের ধারণার পরিপ্রেক্ষিতে আমরা শ্রমের সংজ্ঞাতে কী বলতে পারি, যে সহজ ভাষায় শ্রম বলতে কী বোঝায়। যে শ্রম বলতে মানুষের দৈহিক শারীরিক পরিশ্রম বোঝায়। সাধারণ ভাষায় যেটা আমরা বলি কথায় শ্রম বলতে মানুষের দৈহিক শারীরিক পরিশ্রমকে বোঝায়। কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু দৈহিক আর্থিক বিষয়ের উপরে নির্ভর করে না। অর্থনৈতিক শ্রম বলতে মানুষের ওইসব শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায়। ওইসব শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। এখানে দেখি যে শ্রম বলতে মানুষের ওইসব শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাহলে আমরা শ্রমের ধারণা পেলাম। সংক্ষেপে শ্রমের সংজ্ঞা হলো কি, যে শ্রম বলতে মানুষের ওইসব শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। একটা বিষয়, যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় না তা কখনো শ্রম হিসাবে বিবেচিত হবে না। যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় না, এটাকে শ্রম বলা যায় না। যেমন একজন ব্যক্তি যদি নদীতে সে মাছ ধরার জন্য পানি সেচ কার্য চালায়, সারাদিন পরিশ্রম করে, আর এখানে তার কাছে তার কোনো লাভ হলো না বা অর্থ উপার্জন হলো না, এটা শ্রম হলো না। শ্রম হতে হলে অবশ্যই তার মূল বিষয় হলো অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত, শারীরিক হোক আর মানসিক হোক। কয়েকজন বিশারদ এই বিষয়ে সংজ্ঞা দিয়েছেন। তো আমাদের অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল উনি যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞার আলোকে আমরা কি দেখতে পাই, যে
labor is any exertion of mind or body. Labor is any exertion of mind or body. অর্থাৎ অর্থ হলো যে কোনো ধরনের মানসিক শারীরিক পরিশ্রম হলো শ্রম। যে কোনো ধরনের মানসিক শারীরিক পরিশ্রম হলো শ্রম, তবে তার সাথে অবশ্যই অর্থ উপার্জন করার থাকতে হবে, শর্ত থাকতে হবে। এটা শ্রম। তাহলে আমরা পেলাম শ্রমের ধারণা পেলাম। এটা হলো একজন ব্যক্তি কৃষক, সরাসরি সে তার জমিনে তার চাষাবাদ করছে, ফসল ফলাচ্ছে। একজন ইঞ্জিনিয়ার তার প্রতিষ্ঠানের মেধা খাটিয়ে সে উন্নয়ন করার চেষ্টা করছে। এবং শ্রমের সঙ্গে আমরা পেলাম শ্রম সাধারণত ভাষায় দৈহিক বা শারীরিক শ্রমকে শ্রম বোঝায়, কিন্তু অর্থনৈতিক দৃষ্টি থেকে শুধু শারীরিক বা দৈহিক শ্রমকে শ্রম বোঝায় না, মানুষের ওইসব শারীরিক মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করতে সক্ষম করা যায়। অধ্যাপক মার্শাল যে সংজ্ঞা দিয়েছেন আমরা দেখলাম, আলফ্রেড মার্শাল, যে লেবার ইজ অ্যান এক্সারশন অফ মাইন্ড অর বডি, অর্থাৎ যে কোনো ধরনের মানসিক শারীরিক পরিশ্রমই হলো শ্রম। তাহলে তিনটা বিষয় আমরা আলোচনা হয়েছে। একটা হলো শ্রমের ধারণা আমরা পেলাম, 2 নম্বর হলো শ্রম কী, এবং 3 নম্বর শ্রমের সংজ্ঞা। এরপরে যে বিষয় আমরা আলোচনা যাব শ্রমের বৈশিষ্ট্য। এখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় পাই শ্রমের সংজ্ঞা থেকে, যে এটি একটি শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা, এটি একটি জীবন্ত উপাদান, এটা আর্থিক বিনিময় মূল্য আছে, এটার আর্থিক বিনিময় মূল্য আছে। এর পরিপ্রেক্ষিতে আমরা শ্রমের সংজ্ঞার আলোকে কিছু আমরা বৈশিষ্ট্য পাই, যে বৈশিষ্ট্যগুলো আমরা নিচে আলোচনা করতে পারি। শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য। সংজ্ঞার আলোকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, সংজ্ঞার আলোকে যে সকল বৈশিষ্ট্যগুলো পাই তা আলোচনা করা হলো। খালি সংজ্ঞার আলোকে আমরা যেসব বৈশিষ্ট্য, শ্রমের বৈশিষ্ট্য পাই সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। 1 নম্বর হলো মানবিক উপাদান। মানবিক উপাদান। মানবিক উপাদান 2 নম্বর বেশি ধ্বংসশীল। এক নম্বর হলো মানবিক উপাদান, 2 নম্বর বেশি ধ্বংসশীল। শ্রমিক ও শ্রমের অবিচ্ছিন্নতা। শ্রম ও বিচ্ছিন্নতা। মানবিক উপাদান বেশি ধ্বংসশীল উপাদান, শ্রম ও শ্রমিকের অবিচ্ছিন্নতা, দর কষাকষির, এখানে দর কষাকষি, ক্ষমতা কম, দর কষাকষির ক্ষমতা কম, মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মালিকানা হস্তান্তর। মানবিক উপাদান বেশি ধ্বংসশীল উপাদান, শ্রমের অবিচ্ছিন্নতা। 4 নম্বর দর কষাকষির ক্ষমতা কম,
5 নম্বর মালিকানা হস্তান্তর ক্ষমতা কম বা অযোগ্য নয় শ্রমের। 6 শ্রমে সংরক্ষণ করা যায় না, শ্রমের সংরক্ষণ করা যায় না। 7 নম্বর ব্যক্তিগত উপস্থিতি, ব্যক্তিগত উপস্থিতি। শ্রমের যোগান পরিবর্তনশীল। তাহলে আমরা শ্রমের সংখ্যালঘু যেসব বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো নিম্নে হয়েছে। 1 নম্বর মানবিক উপাদান, 2 নম্বর বেশি ধ্বংসশীল উপাদান, 3 নম্বর শ্রমের অবিচ্ছিন্নতা, 4 নম্বর দর ক্ষমতা কম, 5 নম্বর মালিকানা হস্তান্তরযোগ্য নয়, 6 নম্বর শ্রম সংরক্ষণ করা যায় না, 7 নম্বর ব্যক্তিগত উপস্থিত, 8 নম্বর শ্রমের যোগান পরিবর্তনশীল। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি যে শ্রম বলতে মানুষের ওইসব শারীরিক মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম, 1 নম্বর হলো মানবিক উপাদান। শ্রম একটি এমন একটি বিষয় যার প্রকৃত উৎস হলো মানুষ। শ্রমের প্রকৃত উৎস হলো মানুষ। মানুষ না হলে শ্রমের কোনো কল্পনায় বা করা যায় না। মানুষ ছাড়া অন্য কোনো উৎস থেকে শ্রম পাওয়া সম্ভব নয়। এই কারণে শ্রমের শারীরিক, মানসিক এবং জীবন্ত উপাদান হিসাবে বিবেচনা করা হয় শ্রমকে। এরপর 2 নম্বর যে বিষয়টি হলো বেশি ধ্বংসশীল উপাদান। অন্য যে কোনো উপাদানের চেয়ে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, কারণ এটি কোনো দিনের বা সময়ের জন্য একবার নষ্ট হয়ে গেলে সেটা আর কখনোই সারাও যায় না, বইটার ঘাটতিকে পূরণ করাও যায় না বা ফিরেও আসবে না। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো শ্রমিক একদিন পরিশ্রম বা কাজ না করলে ওই দিনের কাজ বা শ্রমটি আর জীবনে আর কখনো ফিরে আসবে না, এর ধ্বংসশীল। 3 নম্বর হলো শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্নতা, শ্রম ও শ্রমিকের অবিচ্ছিন্নতা। শ্রমিক থেকে শ্রমকে কখনো আলাদা করা যায় না। উভয়ের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকায় শ্রমিক এবং শ্রমের সম্পর্ক অবিচ্ছিন্নতা। পৃথিবীতে অনেক কিছু হস্তান্তরযোগ্য হলেও শ্রমিক তার শ্রমের অন্যের কাছে হস্তান্তরের সুযোগ পায় না। ফলে শ্রম যেখানে শ্রমিক ও যেখানে শ্রম সেখানে শ্রমিক। তাছাড়া কোনো কিছু উৎপাদনের জন্য যেখানে শ্রমের প্রয়োজন আছে সেখানে শ্রমিককে গিয়ে শ্রম দিতে হয়, সরাসরি গিয়ে সেখানে শ্রম দিতে হয়, সেটা শারীরিক হোক মানসিক হোক। 4 নম্বর যে বিষয়টা হলো দর কষাকষির ক্ষমতা কম। উৎপাদনের মৌলিক উপাদানগুলো পরিশ্রমের ব্যাপারে মালিকানার সাথে দর কষাকষির সুযোগ থাকলেও শ্রমের ক্ষেত্রে তেমন সুযোগ নাই। অর্থাৎ মালিকের সাথে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা খুবই কম। এর অন্যতম প্রধান কারণ হলো শ্রমিকের সংখ্যাধিক। তাছাড়া শ্রম ধ্বংসশীল হয়, শ্রমিকরা কাজ না করে বেকার বসে থাকতে চায় না কেউ, আর কাজ না করলে অর্থ পাবে না। এর ফলে দর কষাকষি না করেই তারা কম পরিশ্রমে কাজ করে। 5 নম্বর হলো মালিকানা হস্তান্তরযোগ্য নয়। ভূমি ও মূলধনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর করা যায়, কিন্তু শ্রম হস্তান্তর করতে পারে না, কেননা শ্রমিক নিজেই শ্রমের যোগানদাতা। শ্রমের নিজেই যোগানদাতা। ভবিষ্যতে ছয় নম্বর হলো শ্রমকে সংরক্ষণ করা
যায় না, শ্রমকে সংরক্ষণ করা যায় না। উৎপাদনের উপাদানগুলোর মধ্যে ভূমি, মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও একজন শ্রমিকের শ্রম কখনো সংরক্ষণ করা যায় না, কারণ একজন শ্রমিককে অনুপস্থিতিতে তার শ্রম, দক্ষতা ও অভিজ্ঞতা নিঃশেষ হয়ে যায়। 7 নম্বর হলো ব্যক্তিগত উপস্থিতি। ব্যক্তিগত শ্রম উৎপাদন এর গতিশীল উপাদান। শ্রম হলো উৎপাদনের গতিশীল একটা উপাদান, কারণ শ্রমিক এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। তবে ভৌগোলিক অবস্থানে, দেশ, জাতি ও ভাষা প্রভৃতি ক্ষেত্রে শ্রমের গতিশীলতা প্রতিবন্ধকতার সৃষ্টি সম্ভাবনা আছে। 8 নম্বর যে বিষয়টা হলো শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কাজের দক্ষতার উপর নির্ভর করে। জন্মহার, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে শ্রমের যোগান বাড়ানো যায়। কিসের মাধ্যমে বাড়ানো যায়? শ্রমের যোগান বাড়ানো যায় জন্মহার, শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে যোগান বাড়ানো যায়। অন্যদিকে মৃত্যুর হার বেড়ে যাওয়ায়, শিক্ষার অভাব প্রভৃতির কারণে শ্রমের যোগান কমে যায়। এই জন্য বলা যায় শ্রমের যোগান পরিবর্তনশীল। তাই বলা যায় উৎপাদনের জীবন্ত উপাদান হিসাবে শ্রমের উপযুক্ত কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায়, যা শ্রমকে উৎপাদনের অন্যান্য উপকরণ থেকে আলাদা করা হয়েছে। আর একটা সংক্ষেপ বিষয় আমরা যেটা আলোচনা করব, শুধু পয়েন্টগুলো আলোচনা করব, হলো শ্রমের গুরুত্ব। তো আমরা আলোকে এই যে আমরা সংজ্ঞা পেলাম, বৈশিষ্ট্য পেলাম, এর আলোকে শ্রমের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ছাড়া কোনো উৎপাদন করা সম্ভব নয়। তাই শ্রমের গুরুত্ব সংক্ষেপে আমরা শুধু পয়েন্টগুলো আলোচনা করছি। 1 নম্বর হলো অর্থনৈতিক উন্নয়ন, 2 নম্বর হলো উৎপাদন বাড়ানো, 3 নম্বর জীবনযাত্রা বাড়ানো, মান উন্নয়ন, 4 নম্বর জাতীয় আয় বাড়ানো, 5 নম্বর সম্পদের সদ্ব্যবহার, 6 নম্বর সঞ্চয় সৃষ্টি, 7 নম্বর হলো মূলধন গঠন, 8 নম্বর বিনিয়োগ বাড়ানো, 9 নম্বর জীবিকা নির্বাহ করা এবং 10 নম্বর ভোগ বাড়ানো। এই যে 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে শ্রমের গুরুত্ব, এগুলো তোমরা বাড়িতে স্টাডি করবে, দেখবে ইনশাল্লাহ। আর আমরাও চেষ্টা করব তোমাদের যে আমাদের সিলেবাস আছে 2020-21 সালের সিলেবাসগুলো আলোকে আমরা অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব। আবারও তোমাদেরকে সকলকে অনুরোধ করছি, আমাদের যে মহাজনপুর অনলাইন ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা দেখবে, স্টাডি করবে। আশা রাখি সকলেই তোমরা সুস্থ থাকবে, এই আশা কামনা করে আবার আমি তোমাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।